সরকারি হাসপাতালগুলোতে, এমনকি মেডিকেল কলেজ হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলোতে আপনার ইকুইপমেন্টগুলো, নেসেসারি ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এবং হসপিটাল ইকুইপমেন্ট, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস মেশিন, এগুলি নষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট। আমরা নিজেরা এটা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি। তো এই নষ্ট মেশিনগুলো সব সরকারের সময় থাকে। এগুলি দয়া করে নতুন বাজেটে আমাদের এনসিপির যে এমপি মহোদয় যারা রয়েছেন পার্লামেন্টে, আমরা আশা করব যে তারা এটা নিয়ে কথা বলবে যে প্রতিটি সরকারি মেডিকেল কলেজ, হসপিটাল এবং অন্যান্য টার্সিয়ারি হাসপাতালগুলোতে যে মেশিনসগুলো রয়েছে, ইকুইপমেন্ট এবং মেশিন, সেগুলির জন্য বরাদ্দ থাকতে সংক্রান্ত বাজেট, এটি আমাদের দেশে মানে কেন যেন পরিচিত হয়ে ওঠে নাই। এটাই সবচেয়ে বড় কথা। আমাদের দেশে মানে আমরা স্বাস্থ্য সংকট বলতে যেটা আমরা বুঝি সেটি হচ্ছে যে আমরা এই চিকিৎসা পাচ্ছি না, ডাক্তার নাই, নার্স নাই, নার্সের ব্যবহার খারাপ, ইত্যাদি এই যে বিষয়গুলো। কিন্তু বাজেটে স্বাস্থ্য খাতের একটা পরিপূর্ণ রূপ কেমন হবে, এইটার একটা স্বাস্থ্য খাতের রিফ্লেকশন কিভাবে আমরা বাজেটের মাধ্যমে তুলে ধরব, এটি নিয়ে আমাদের দেশে কোনো গবেষণা সেই অর্থে নেই, প্রচলিত অর্থে আমাদের ধারণাও নেই। আর জনস্বাস্থ্যের বিষয় যেটা বলা হয়েছে আজকের টপিকসে, জনস্বাস্থ্য নিয়ে আমি একটু বলি। সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যাপারটা একটু ভিন্ন। মানে স্বাস্থ্য প্রক্রিয়াটা একটা জটিল প্রক্রিয়া, অনেকগুলো বিষয় এটির সাথে জড়িত। আর জনস্বাস্থ্য বিষয়টা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপনার একটি দিক। যেমন আমাদের জনস্বাস্থ্য নিয়ে আমরা খুব গ্রসলি বলতে গেলে আমাদের 3টা পি আমরা ব্যবহার করি। একটা পি হচ্ছে আমাদের প্রিভেনশন, আরেকটা পি হচ্ছে প্রোটেকশন, আরেকটা পি হচ্ছে প্রমোশন। আমাদের প্রিভেনশনের দিকে যদি আমরা যাই তাহলে দেখব যে প্রিভেনশন মিনস হচ্ছে প্রতিরোধ। আমাদের যে রোগ বালাই হয়, অসুখ বিসুখ হয়, এই অসুখ বিসুখ আমাদের হওয়ার আগে আমরা যেন প্রতিরোধ করতে পারি। তো বিশ্বব্যাপী রোগ প্রতিরোধের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুসারে বাংলাদেশেও কাজ চলতেছে। সেই 70 দশকের শেষের দিক থেকে আমাদের ইপিআই শিডিউলে টিকা দেওয়া কার্যক্রম চলছে, যা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত পর্যায়ে নিয়ে গেছে বটে। কিন্তু এর মধ্যে যে শুভঙ্করের ফাঁকিগুলো, যেমন আমরা সাম্প্রতিক সময়ে মিজেলস বা হামে, যে আমাদের দেশে যে মিজেলস এপিডেমিক হচ্ছে, এখনও চলছে, শত শত শিশু মারা গেছে। আমাদের কাছে ডেটা মোর দ্যান 500 শিশু তো অফিসিয়াল ডেটাতেই মারা গেছে। এই যে একটা এপিডেমিক, আমরা কিন্তু দেশ হিসেবে হাম নির্মূল করে ফেলেছিলাম আরও আগে। শুধু আমরা না, জাপান বা উন্নত বিশ্বের অনেক দেশও হাম নির্মূল করে ফেলেছিল। জাপানেও কিন্তু এবার ফিরে এসেছে। এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো একটি গবেষণার বিষয় এবং জনস্বাস্থ্যের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক গবেষণার মাধ্যমে নীতিমালা প্রণয়ন করতে পারে, গাইডলাইন দিতে পারে, যেটি আমরা বলবো যে আমরা ব্যর্থ হয়েছি। আমরা এই 71 সালের স্বাধীনতার পর অলমোস্ট আমরা 55 ইয়ার্স ক্রস করছি, বাট আমাদের দেশে স্বাস্থ্য গবেষণার একটা পূর্ণাঙ্গ নীতিমালা অথবা গবেষণা বডি অথবা গবেষণা ইনস্টিটিউট, প্রাতিষ্ঠানিকভাবে ইনস্টিটিউট আছে, কিন্তু ইনস্টিটিউটের গবেষণামূলক কার্যক্রমের কোনো দলিল নাই। তো এই বিষয়গুলোকে আমরা যদি আরও একটু বলি, যে প্রোটেকশন, আমরা পাবলিক হেলথের মাধ্যমে, জনস্বাস্থ্য প্রক্রিয়ার মাধ্যমে আমরা যে প্রোটেকশন দিই পিপলকে, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন ভালনারেবল এজ গ্রুপ দেখি, সেক্স দেখি, এরিয়া দেখি, তারপরে ডিজিজ প্রিভ্যালেন্স অনুযায়ী দেখি, ডেমোগ্রাফি অনুযায়ী দেখি যে কোন এলাকায় কোন রোগটা বেশি হচ্ছে বা কোন বয়সে বেশি হচ্ছে, কোন লিঙ্গে বেশি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিক কাজ করা আমাদের দেশে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন, নিপসম একটা আছে ইনস্টিটিউট, কিন্তু নিপসমের কার্যকর গবেষণা বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রতিফলন হতে অন্তত আমি দেখিনি, এবং আমার টিচাররাও এই কথাই আমি তাদের মুখ থেকে শুনেছি যে তারাও দেখে নাই। তো এই ব্যাপারটা হয়ে গেছে যে স্বাস্থ্য খাতে একটি শুভঙ্করের ফাঁকি চলতেছে। আরেকটা আমরা বলি যে প্রমোশনটা কি? প্রমোশন হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে স্বাস্থ্য খাতে বিপ্লব শুরু হয়ে গেছে,
টেকনোলজি, মেডিকেল সেক্টরে অনেক টেকনোলজির ব্যবহার, এখন তো এআই এর ব্যবহার হচ্ছে, রোবটের ব্যবহার হচ্ছে। এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে, গবেষণার মাধ্যমে যে স্বাস্থ্যখাতে বিপ্লব ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, এর রিফ্লেকশনটা আমাদের দেশে প্রমোশনাল মোডে কেমন আছে? আমি বলবো এই প্রমোশনাল মোডে আমরা মোটেও রিফ্লেকশন পাইনি। আমরা 90-র দশকে যে স্বাস্থ্যসেবা দেখেছি, আমি ব্যক্তিগতভাবে চিকিৎসক, আমি সেবা দিয়ে যাচ্ছি, আমি কতিপয় ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্টের ব্যবহার বেড়েছে ছাড়া এবং ওষুধ প্রক্রিয়া আমাদের কিছু উন্নয়ন হয়েছে, এছাড়া বড় ধরনের কোনো আমরা উন্নয়ন দেখি নাই। কেননা এই জায়গায় আমাদের এক্সপার্টিসের ঘাটতি আছে, এই জায়গায় গবেষণার ঘাটতি আছে, এই জায়গায় মন দেওয়ার ঘাটতি আছে। মন দেওয়া বিষয়টা হচ্ছে যে সরকার, আমার মনে হয় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কোনো সরকারই স্বাস্থ্য খাতকে নিয়ে বিশেষ কোনো চিন্তা করে নাই। আপনি দেখবেন যে স্বাস্থ্য খাতে যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা নন মেডিকেল পার্সন। 2-1 মন্ত্রী ছিলেন যারা ডাক্তার। আচ্ছা, এরপর থেকেও বড় কথা হচ্ছে যে স্বাস্থ্য প্রশাসন, আমরা সাধারণ মানুষরা, দেশের সাধারণ জনগণ স্বাস্থ্য খাত বলতে তো শুধু চিকিৎসা দেওয়া নেওয়া বোঝায়। স্বাস্থ্য প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে ডাক্তার পেশেন্ট রেশিও, ডাক্তার নার্স রেশিও, নার্স পেশেন্ট রেশিও, এই বিষয়গুলো আমাদের কাছে খুব অ্যাভেলেবল ডেটা নাই। যে ডেটাগুলো আমাদের কাছে আছে সেগুলো ভেরি মাচ ইমপ্র্যাকটিক্যাল। আমরা বলতে চাই যে এই যে অফিসিয়াল ডেটাবেস না হয়, আমরা যদি প্র্যাকটিক্যাল আমরা ডেটাতে যেতে পারি, এবং আমরা যদি আপনার এই স্বাস্থ্য প্রশাসনকে যদি চিকিৎসক দ্বারা তাদেরকে ট্রেন আপ করে, ম্যানেজমেন্টের ট্রেন আপ করে আমরা যদি স্বাস্থ্য প্রশাসন চালাইতে পারি, তাহলে পরে স্বাস্থ্য খাত আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত হবে। তা আমরা বলতে চাই যে আমাদের স্বাস্থ্য খাতে আমাদের জিডিপি এবং আমাদের যে অ্যালোকেশন রেশিও, আমাদের স্বাস্থ্য খাতে 2024-25 অর্থ বছরে স্বাস্থ্য খাতের জিডিপি ছিল, মানে ছিল হচ্ছে জিডিপির অবদান ছিল হচ্ছে 0.8%, অলওয়েজ বিলো 1%। আমাদের দেশে 1% কখনো টাচ করে নাই। যেখানে ওয়ার্ল্ডের সবচাইতে ভালো স্বাস্থ্য খাত হচ্ছে তাইওয়ানে, তারা কিন্তু 6.5 to 7.8% অ্যালোকেট করছে, অস্ট্রেলিয়াতে 10.1% অ্যালোকেট করছে, আমাদের সাউথ এশিয়াতে মালদ্বীপে 9% জিডিপি অ্যালোকেট করছে স্বাস্থ্য খাতে, আমাদের সাউথ এশিয়াতে নেপালে 6% জিডিপি অ্যালোকেট করছে, আমাদের ভুটানে 4 to 5% জিডিপি অ্যালোকেট করছে, কিন্তু আমরা পারছি না। আরেকটা আমরা বলবো, যদিও সময় কম, স্বাস্থ্য খাতে যে অ্যালোকেশন হয় এর কিন্তু সিংহভাগ বাস্তবায়ন হয় না। এশিয়ান ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুযায়ী আমাদের একটা ডেটা এসছে যে গত 24-25 অর্থ বছরে আমাদের 15 to 20% অ্যালোকেটেড টাকা, বরাদ্দকৃত টাকা আমরা স্বাস্থ্য খাতে আমরা কাজে লাগাইতে পারছি। ইউটিলাইজেশনটা ইজ ভেরি পোর। কেন? এর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের প্ল্যান নাই, আমাদের প্ল্যানগুলো ভেরি মাচ ইমপ্র্যাকটিক্যাল, এবং বছরের মানে মিড ইয়ার প্ল্যানগুলো শেষ হয়ে যায়, আমরা বছর শেষ করে স্বাস্থ্য খাতে যে অবকাঠামোগত উন্নয়ন সেগুলি আমরা করতে পারি না। সর্বশেষ আমি বলতে চাই, স্বাস্থ্য খাতে অ্যালোকেট করতে গেলে আপনাদেরকে অবশ্যই স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসকদের ভাতা, বেতন, সুযোগ সুবিধা, স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং স্বাস্থ্য ইকুইপমেন্ট, যেটা আমাদের দেশের সরকারি হাসপাতালগুলোতে, অসংখ্য সরকারি হাসপাতালগুলোতে, এমনকি মেডিকেল কলেজ হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলোতে আপনার ইকুইপমেন্টগুলো, নেসেসারি ডায়াগনস্টিক ইকুইপমেন্ট এবং হসপিটাল ইকুইপমেন্ট, এমআরআই, সিটি স্ক্যান, ডায়ালাইসিস মেশিন, এগুলি নষ্ট, বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট। আমরা নিজেরা এটা প্র্যাকটিস করতে গিয়ে দেখেছি। তো এই নষ্ট মেশিনগুলো সব সরকারের সময় থাকে, এগুলি দয়া করে নতুন বাজেটে আমাদের এনসিপির যে এমপি মহোদয় যারা রয়েছেন পার্লামেন্টে, আমরা আশা করব যে তারা এটা নিয়ে কথা বলবে যে প্রতিটি সরকারি মেডিকেল কলেজ, হসপিটাল এবং অন্যান্য টার্সিয়ারি হাসপাতালগুলোতে যে মেশিনসগুলো রয়েছে, ইকুইপমেন্ট এবং মেশিন, সেগুলির জন্য বরাদ্দ থাকতে হবে। নতুন মেডিকেল কলেজ, নতুন হাসপাতাল আমরা চাই না, আমরা চাই যে আমাদের এক্সিস্টিং মেডিকেল কলেজগুলো রয়েছে, এক্সিস্টিং হসপিটালস যেগুলি রয়েছে, সেগুলির মান উন্নয়ন হোক,
সেগুলিতে প্রপার ইকুইপমেন্ট আসুক, সেখানে চিকিৎসা সরঞ্জামাদি আসুক, ওষুধ আসুক, এবং সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনার একটা প্রপার ম্যানেজমেন্ট বডি ডাক্তার দিয়ে তৈরি হোক। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা আজকের আলোচনার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাপনায় এনসিপি যে একটা বড় অবদান রাখতে যাচ্ছে সেটি আমরা জনগণের কাছে উপস্থাপন করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ।